প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন বা তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের দ্বিতীয় লেকচারের ক্লাসটা করব ইনশাল্লাহ। এবং আজকে আমরা আলোচনা করব ডিফিনিশন অফ অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্টিং, মানে আমরা হিসাব বিজ্ঞানে হিসাব সম্পর্কে যেটা জানি তার ধারণা নেব। এবং আমি তোমাদের চেষ্টা করব বই বাদে কথা বলা। ঠিক আছে, তোমরা অলরেডি যারা কমার্সের ছেলে মেয়ে তারা তো জানো, কিন্তু আমি তোমাদের অন্যভাবে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা নন কমার্স আছো, আমি ক্লাস নন কমার্স ছেলে মেয়েদের উদ্দেশ্যে, যারা আমাদের কমার্সের বোঝে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা বিস্তারিত ভাবে একদম তৈরি হবা অ্যাজ এ প্রফেশনাল, বা আমাদের যে প্রফেশনাল ডিগ্রি গুলো আছে সিএ বা সিএম এর লোকেরা যেরকম এক্সপার্ট, ঠিক দেখবা তোমরাও আমার এই ক্লাসগুলো কথাগুলো সেভাবে যদি নিজেদের তৈরি করতে পারো, দেখবা ওই রকম ভাবে তৈরি হবে ইনশাল্লাহ। তো স্বাভাবিকভাবে আজকে আমরা হিসাবের সংজ্ঞাটা জানবো এবং একই সঙ্গে হিসাবের ক্লাসিফিকেশন জানবো। তোমরা যারা ও লেভেলের শিক্ষার্থী এই ক্লাসগুলো দেখবা, যারা এইচএসসি ও লেভেল যেটা বলে, তোমাদের জন্য এই ক্লাসটা কাজে লাগবে। আর অপরদিকে তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, সেভেন কলেজের ছেলে মেয়ে আছো, বিভিন্ন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির ছেলে মেয়ে আছো, যারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর কনসেপ্ট গুলো তোমাদের ক্লাসে বুঝতে পারতেছো না, স্পেশালি যেহেতু স্যাররা ইংরেজিতে কথা বলে, তো সেক্ষেত্রে যেহেতু এই জিনিসগুলো লাগবেই, তুমি বারবার ফেল করতেছো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে, তাহলে এই জায়গাটা থেকে তো তোমাকে বের হয়ে আসতে হবে, বা তোমরা ফেল করবা যারা বেসিক থেকে না জানবা। কারণ এই জিনিসগুলো না জানার কারণে ইংলিশ ওয়ার্ড গুলো পরবর্তীতে তোমরা বুঝতে পারবে না, এজ এ রেজাল্ট পরীক্ষা খারাপ হবে। তো এর জন্য আমি বলবো একটু মনোযোগ দিবা। আমি এমন ভাবে তোমাদের এই ক্লাসগুলোতে তৈরি করার চেষ্টা করব যাতে করে তোমাদের আর অন্যদিকে কোথাও দৌড়ানো না লাগে। তাহলে যেহেতু আজকে আমাদের ক্লাসের মূল টপিকসই হলো হিসাব, স্বাভাবিকভাবে আমরা প্রথমেই হিসাব সম্পর্কে জানি। পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের ট্রানজাকশন বা লেনদেন সম্পর্কে ধারণা দিয়েছি, আজকে তোমাদের আমি হিসাব সম্পর্কে ধারণা দেব। দেখো, আমি বই ছাড়া কথা বলতেছি। যেমন পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদের এখন একটা উদাহরণ দেই। যারা মূলত হচ্ছে আমরা মুসলিম সমাজের আছি, আমরা কুরবানি করি, তাই না? আমরা কুরবানি করি, তো কুরবানি করার সময় গরু জবাই করা হয়। তো গরুর গোশত তো হচ্ছে যে তিন ভাগে ভাগ করা হয়, অথবা যেটাই আমরা পশু জবাই করি না কেন সেটা কিন্তু তিন ভাগে ভাগ করা হয়। তো এক ভাগ গোশত দেখবা যে আমরা গরিব বা দরিদ্রদের জন্য বন্টন করে রাখার জন্য দেই। তো দেখবা ওই গোশত গুলা অল্প করে হলেও আমরা কি করি, ভাগ 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 করে কি করি, সারিবদ্ধ করে মানুষকে দেওয়ার জন্য। অথবা নর্মালি তুমি তোমার স্কুলের হিসাবটা ধরো না কেন, তুমি দেখো তোমার স্কুলের ক্লাসরুমে কতজন স্টুডেন্ট আছো। তো দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে কিন্তু আমরা গুনি। বিষয়টা এমন না? তো ঠিক আমি তোমাদের যখন প্রথম ক্লাসটা নিয়েছি তখন আমি বলছি যে এই যে গণনার কাজটা, যে তুমি কতজনকে গোস্ত দিবা, তুমি কতটা ভাগা বসাইছো, অথবা দেখা যাচ্ছে যে তোমার স্কুলে কতজন স্টুডেন্ট আছে, পার ব্রেঞ্চিতে কতজন স্টুডেন্ট আছো, এই যে গণনার কাজটা, সেটাকেই কিন্তু আমরা হিসাব বিজ্ঞান বলছি। এখন এই জায়গায় খুবই একটু অ্যালার্ট ভাবে খেয়াল করে দেখো, যে দেখো ছাত্র এবং ছাত্রী। এখন আমি যদি বা তোমাদের যদি বলা হয় ছাত্র কতজন ছাত্রী কতজন, তাহলে দেখো নির্দিষ্ট একটা শিরোনাম এর আন্ডারে আমরা বলতেছি ভাই বা স্যার, ছাত্র 150 জন এবং ছাত্রী 77 জন। তাহলে এই যে দেখো নির্দিষ্ট একটা টাইটেলের আন্ডারে যখন আমরা গণনার কাজটা করব সেটাকে আমরা হিসাব বলবো। মানে এক কথায় আমরা যে মনে করে যে তোমাদের বিয়ে শাদী গুলা হয়, হ্যাঁ বিয়ে শাদীতে হয় মানুষ খাইতে আসে, খাইতে আসার পর আমাদের টাকা পয়সা দেয়, এখন গণনা করো, তাই না? যে আমরা হাড়ি পাতিল কতগুলো পাইছি, আমরা আহ মানে গহনাগাটি কতটুকু পাইছি, নগদ কত টাকা পাইছি, এই যে প্রত্যেকটা জিনিস আমরা গণনা করি না, ওইটাই হিসাব বিজ্ঞান। কিন্তু ওই জিনিসটা যখন নির্দিষ্ট একটা শিরোনামের আন্ডারে আমরা গণনা করি, সেটাকেই মূলত আমরা অ্যাকাউন্ট বলবো। ঠিক আছে, অর্থাৎ আমরা বাস্তবে যেটা করি এটাই মূলত এই বইগুলোতে, কিন্তু আমরা জোর করে মুখস্থ করতে চাই। তার মানে তোমরা হিসাব বিজ্ঞানে আমাদের অ্যাকাউন্টের সংজ্ঞাটা যদি তোমরা জানতে চাও, দেখবা বলবে ইংরেজিতে বলবে যে অ্যান অ্যাকাউন্ট ইজ এ প্রসেস অফ রেকর্ডিং। তাহলে রেকর্ডিং মানে লিপিবদ্ধ করা, প্রসেস মানে হচ্ছে
একটা প্রক্রিয়া। তার মানে অ্যাকাউন্ট হচ্ছে লিপিবদ্ধ করার একটা প্রক্রিয়া। কি লিপিবদ্ধ করে? ফিনান্সিয়াল ট্রানজেকশন, মানে যার সঙ্গে টাকা জড়িত। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, যে জিনিসটার সঙ্গে টাকা জড়িত, যার পিছনে টাকা আছে, সাথে আছে, সেই জিনিসটা লিপিবদ্ধ করার প্রক্রিয়াটাকে আমরা অ্যাকাউন্ট বলবো। ওই যে নর্মাল যে কোনো ভাবে দেখো, তোমার আব্বু তোমাকে টাকা গুনতে বলছে, হ্যাঁ, তাহলে দেখো টাকা গুনতে বলছে, এর মধ্যে দেখো হ্যান্ড ক্যাশ, মানে হাতে, তোমার হাতে বলছে যে বাবা এই যে এখানে কিছু টাকা আছে, তাহলে এখানে গণো তো কত টাকা, তুমি বললা যে এখানে 1 লক্ষ টাকা আছে। তোমার আব্বু তোমাকে 20টা চেক দিছে, সেই চেকের মধ্যে কিছু অ্যামাউন্ট আছে, সাপোজ ধরো ওই চেকের মধ্যে 5 লক্ষ টাকা আছে, তাহলে এটা কি আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলি? ব্যাংক, যে ব্যাংকে আমাদের টাকা আছে 5 লক্ষ টাকা এবং হাতে আছে হলো 1 লক্ষ টাকা। এই যে এই জায়গায় খেয়াল করে দেখো, আমরা টাকা গণনার কাজ করলাম অথবা আমাদের স্বার্থ আছে এমন বিষয় গণনা করলাম, তাই না? কিন্তু নির্দিষ্ট একটা টাইটেলের আন্ডারে। খেয়াল করে দেখো যে নগদ টাকা আছে 1 লক্ষ টাকা, ব্যাংকে টাকা আছে 5 লক্ষ টাকা। তাহলে এই যে গণনার কাজটা, এটাকেই মূলত আমরা হিসাব বিজ্ঞান বলবো। আর যখন আমরা নির্দিষ্ট একটা টাইটেল ইউজ করব, মানে শিরোনাম ইউজ করব, সেটাকে আমরা অ্যাকাউন্ট বলবো। যে আমার নগদ আছে 1 লক্ষ টাকা, আমার হচ্ছে ব্যাংক আছে 5 লক্ষ টাকা, আমার হচ্ছে সম্পদ আছে 2 কোটি টাকার, আমাদের হচ্ছে কি দায় আছে 50 কোটি, বা আমাদের হচ্ছে 10 কোটি টাকা। এই যে বিষয়গুলা, এগুলাই মূলত হচ্ছে কি আমাদের হিসাব বিজ্ঞানের পারিপার্শ্বিক অবস্থা। তো এই জিনিসটা দেখো আমাদের চারপাশেই কিন্তু আছে, কিন্তু তোমরা এই জিনিসগুলোকে বাস্তবতা প্লাস হচ্ছে আমাদের বইয়ের সঙ্গে মিলাইতে পারো না, জন্যই কিন্তু তোমাদের সমস্যা হয়। তাহলে তোমাদের যদি, স্পেশালি যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসো, তোমাদের এটা মূলত হচ্ছে লিখতে বলবে, যারা 7 কলেজে আসো তোমাদের এভাবে আসবে যে হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্টিং এর সংজ্ঞা দাও। তাহলে তখন তোমাকে বলতে হবে অ্যান অ্যাকাউন্ট ইজ এ প্রসেস অফ রেকর্ডিং ফিনান্সিয়াল ট্রানজেকশন। তাহলে হিসাব হচ্ছে আমাদের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করার একটা প্রক্রিয়া। স্বাভাবিকভাবে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে কিন্তু আমরা বুক কিপিং বলতে পারবো, যেটাকে আমরা বলি হিসাব রক্ষণ, তোমরা যেটা পড়ে আসছো এডমিশন টেস্টে। সেম একই ভাবে অ্যান অ্যাকাউন্ট ইজ এ স্টেটমেন্ট, ইজ এ স্টেটমেন্ট, দেখো মুখে মুখে কোনো কিছুরই কিন্তু ভিত্তি নেই। তোমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, এর কিন্তু লিখিত অবশ্যই প্রমাণ আছে, সেটা কি? চেক অথবা এফডিআর, ফিক্স ডিপোজিট রিসিপ্ট, এই জিনিসগুলো কিন্তু থাকে। তো অনুরূপ ভাবে হিসাব বলতে অবশ্যই একটা স্টেটমেন্ট, যেটা কিনা ট্রানজেকশন লিপিবদ্ধ করে ডিউরিং এ ফিসক্যাল পিরিয়ড, মানে 1 বছর, ফিসক্যাল ইয়ার বা ফিসক্যাল পিরিয়ড বলতে নির্দিষ্ট একটা সময়কে বোঝাচ্ছে। তাহলে অ্যাকাউন্ট বলতে আমরা আর্থিক ঘটনা সমূহ লিপিবদ্ধ করার একটা প্রক্রিয়া বলবো, যেটা একটা স্টেটমেন্ট, অর্থাৎ অবশ্যই সেটা লিখিত থাকতে হবে, এবং যেটা কিনা একটা নির্দিষ্ট বছরের বা একটা নির্দিষ্ট সময়ের আর্থিক সংশ্লিষ্ট বা টাকা আসা যাওয়ার বিষয়গুলা সুন্দরভাবে লিপিবদ্ধ করবে। সেম একই ভাবে যে অ্যান অ্যাকাউন্ট ইজ এ সামারি, is a summarized record of the relevant transaction relating to a particular head। এর মানেও সেম, যে অ্যান অ্যাকাউন্ট মানে একটা হিসাব হচ্ছে রিলেভেন্ট, প্রাসঙ্গিক ট্রানজেকশন, মানে প্রাসঙ্গিক লেনদেন এর রেকর্ডের সামারি, যেটা কিনা একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা পিরিয়ডের সঙ্গে সম্পৃক্ত। তো ওভারঅল আমরা এটা বলতে পারি যে আমরা যখন নির্দিষ্ট একটা শিরোনামে, আর ওই শিরোনাম গুলাই হচ্ছে অ্যাসেট, ওই শিরোনাম গুলাই হবে লায়াবিলিটিস, ওই শিরোনাম গুলাই হবে ওনার্স ইকুইটি, ওই শিরোনাম গুলাই মূলত হচ্ছে রিভেনু, ওই শিরোনাম গুলাই মূলত হচ্ছে কি এক্সপেন্সেস এর আন্ডারেই হয়ে থাকে। কারণ আমাদের আর্থিক যে লেনদেন গুলো অথবা আমাদের যে টাকা যায় বা টাকা আসে বা আর্থিক অবস্থা সংশ্লিষ্ট বা আর্থিক অবস্থাকে প্রভাব করে এমন যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমাদের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যে যে জিনিসগুলোর কারণে বাড়ে কমে সেটাকে আমরা লেনদেন বলি, তাই না? ঠিক ওই লেনদেন গুলা যে প্রসেসে বা যে স্টেটের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করে রাখি বা এক জায়গায় একত্রিত করে রাখি, সেটাকে আমরা অ্যাকাউন্ট বলবো। কিন্তু উল্লেখ্য, সেই অ্যাকাউন্ট অবশ্যই আমরা সেটাকে অ্যাকাউন্ট বলবো, কিন্তু তার একটা নির্দিষ্ট টাইটেল থাকতে হবে। যেমন তোমার ক্যাশ, যে তোমার হাতে কত টাকা আছে, যেমন তোমার হচ্ছে কি ফার্নিচার, তোমার হচ্ছে
আসবাবপত্র কতটুকু আছে, যেমন তোমার হলো ল্যান্ড, তোমার আন্ডারে কত কোটি টাকা বা কত মূল্যের ল্যান্ড আছে, যেমন আমাদের ওনার সিকিউরিটি, যে তোমার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কত। তো নর্মালি এই যে বিষয়টা, আমি জানি না তোমরা এই জিনিসটা কিভাবে রিয়ালিটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতেছো, তবে আমি তোমাদের অনুরোধ করব যে এই যে ইংলিশ ওয়ার্ড গুলা বা এই যে তোমরা পূর্ববর্তী সময়গুলো তো পড়ে আসছো, তো তোমাদের নর্মালি কেউ যদি জিজ্ঞেস করে হিসাব কাকে বলে, তোমরা অনেকেই বলতে পারবে না। কেন বলতে পারবে না? এই জিনিসটা কেন বলতে পারতেছো না, অথচ আমরা হিসাব নিয়ে সারাদিন কাজ করছি। তো নর্মাল ভাষায়, যে নির্দিষ্ট একটা শিরোনামের আন্ডারে, নির্দিষ্ট একটা পার্টিকুলার টাইটেলের আন্ডার তখন আমরা ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলা রেকর্ডিং করব, এবং একই সঙ্গে ওইটাকে আমরা অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করব, সেটাকে আমরা অ্যাকাউন্ট বলবো। আর আমাদের এই অ্যাকাউন্টের সংখ্যা আমরা বিভিন্ন ভাবে দিতে পারবো। অ্যাকাউন্ট মানে হিসাব, মানে গণনা করা, অ্যাকাউন্ট মানে একটা স্টেটমেন্ট, অ্যাকাউন্ট মানে কোনো কিছু লিপিবদ্ধ করে রাখা, অনেকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, ঠিক আছে। তো আমাদের বুক কিপিং মানে হিসাব রক্ষণের ভাষায় অ্যাকাউন্ট বলতে সম্পদ, দায়, ইনকাম, এক্সপেন্সেস এবং ওনার্স ইকুইটিকে বোঝায়। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানের বুক কিপিং এর ভাষায় আসব, হিসাব রক্ষণের ভাষায় আসব, তো হিসাব রক্ষণের দৃষ্টিকোণ থেকে অ্যাকাউন্ট বলতে সম্পদকে বুঝবো, লাইবিলিটিস কে বুঝবো, ইনকাম কে বুঝবো, এক্সপেন্সেস কে বুঝবো এবং ইকুইটি কে বুঝবো। এবং তোমরা এই জায়গায় একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করবা, যেহেতু আমরা হিসাব বিজ্ঞানে বুক কিপিং এর কাজটা করি, হিসাব রক্ষণের কাজটা করি, অ্যাজ এ রেজাল্ট দেখবা আমাদের সব সময় সম্পদ নিয়ে কাজ করতে হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে যে সব সময় দায় নিয়ে কাজ করতে হচ্ছে, আমাদের দেখবা যে সব সময় ইনকাম নিয়ে কাজ করতে হচ্ছে, মালিকানা সত্ত্ব নিয়ে কাজ করা লাগতেছে। বোঝা যাচ্ছে বিষয়গুলা? হ্যাঁ, যারা, হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও এই ক্লাসগুলো করতে পারবা। তোমাদের স্যাররা মূলত এগুলো ইংলিশে লেকচার দিবে, তোমাদের স্যাররা ইংরেজিতে কথা বলবে, অ্যাজ এ রেজাল্ট তোমরা এগুলো অনেকটাই বুঝতে পারবে না, যেটা আমি তোমাদের বাংলায় ভেঙে ভেঙে দিতেছি ইনশাল্লাহ। তো তোমরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটু কমেন্টস করে জানাবা। আমরা কয়েকটা বেসিক ক্লাস নেব, প্রায় 6 থেকে 7টার মতো বেসিক ক্লাস হবে। এই ক্লাসগুলো যারা করতে পারবা, বা আমি যে লেকচার শিট গুলো দেবো এই লেকচার শিট অনুসারে যারা, তারা পরবর্তী ক্লাসগুলো বুঝতে পারবা, অন্যথায় ক্লাসগুলো বোঝা মুশকিল হয়ে যাবে। তো আমরা যদি সামারিটা নিয়ে অতিরিক্ত কথা না বলে, যে হিসাব বিজ্ঞানের ভাষায় অ্যাকাউন্ট কাকে বলবো, হিসাব কাকে বলবো, তো যখন নির্দিষ্ট একটা শিরোনামের অধীনে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা সমূহ আমরা যখন লিপিবদ্ধ করে রাখবো, সেটাকেই মূলত আমরা অ্যাকাউন্ট বলবো। যেটা ইংরেজিতে বলবো যে অ্যান অ্যাকাউন্ট ইজ এ প্রসেস অফ রেকর্ডিং অর এ স্টেটমেন্ট দ্যাট রিপ্রেজেন্ট ফিনান্সিয়াল ট্রানজেকশন ডিউরিং এ ফিসকাল পিরিয়ড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হিসাব হচ্ছে আর্থিক ঘটনা সমূহ লিপিবদ্ধ করার প্রক্রিয়া, যেখানে আমরা রিলেভেন্ট ট্রানজেকশন গুলা ইউজ করব বা রিলেভেন্ট ট্রানজেকশন গুলা লিপিবদ্ধ করব, এবং অবশ্যই একটা পার্টিকুলার টাইটেল থাকবে। এখানে অবশ্যই টাইটেল কথাটা ইউজ করবা। আমাদের অ্যাকাউন্টের অবশ্যই কি থাকতে হবে, টাইটেল থাকতে হবে। আর এই টাইটেলটাই হচ্ছে কি আমাদের হিসাব, যেমন সম্পদ হিসাবে আমরা আসবাবপত্র জিনিসগুলোকে কনসিডার করব, ঠিক আছে। তো আচ্ছা, আজকে আমাদের এই হচ্ছে হলো হিসাবের প্রাথমিক ধারণা এতটুকু ছিল। আমরা আমাদের পরবর্তী যে অপশনটা আছে আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টিং, সেই অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তোমরা খুব শর্টকাট ওয়েতে আগাইতে চাচ্ছ, কিন্তু শর্টকাট ওয়েতে কখনোই ভালো কিছু করতে পারবে না। সুতরাং তোমরা যারা কমার্সের ছেলেমেয়েরা ছিলা এইচএসসি তে, তো তোমরা এই জিনিসগুলো ফাঁকিবাজি করে এজ এ রেজাল্ট বিশ্ববিদ্যালয়ে এসেও সমস্যার সম্মুখীন হয়েছো, এবং এখন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে অথবা প্রফেশনাল যে জায়গাগুলোতে আছে সেখানে এসে সমস্যার সম্মুখীন হবা। তাহলে এই সমস্যায় যাতে সম্মুখীন না হতে হয়, আমি তোমাদের বলবো এখনো সময় আছে, পরিশ্রম করো। তাহলে আজকে আমরা এখন জানবো ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। আমাদের হিসাব বিজ্ঞানে আমরা যে হিসাবগুলো ব্যবহার করি, এই হিসাবগুলোকে মূলত দুইটা অ্যাপ্রোচে ভাগ করা যায় বা ভাগ করা হয়। একটা হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটাকে আমরা বলি হচ্ছে সনাতন নিয়ম, আর মডার্ন অ্যাপ্রোচটাকে আমরা বলি হচ্ছে কি আধুনিক নিয়ম। অর্থাৎ সনাতন নিয়মটা তোমরা পড়ো নাই, যেটা
সম্পর্কে তোমাদের ধারণা কম। সনাতন নিয়ম বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনকে দুই ভাগে ভাগ করা হবে, পার্সোনাল অ্যাকাউন্ট আর হচ্ছে নন পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এই পার্সোনাল অ্যাকাউন্ট বলতে ব্যক্তিবাচক হিসাবকে বোঝাবে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো যখন কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কিত হবে সেটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলবো। আর নন পার্সোনাল যেটাকে আমরা বলবো সেটার মধ্যে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আছে। রিয়েল অ্যাকাউন্ট বলতে এখানে আমরা সম্পত্তিবাচক, যেটা তোমরা বাংলায় পড়ছো, ঠিক আছে, যেটাকে তোমরা পড়ছো সম্পত্তিবাচক অ্যাকাউন্ট, যারা কমার্সের ছেলেমেয়েরা আছো তোমরা এই রিয়েল অ্যাকাউন্ট যেটাকে আমরা বলবো স্থায়ী হিসাব, আর এই স্থায়ী হিসাব বা রিয়েল অ্যাকাউন্টের বাংলা হচ্ছে হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। আর অপর দিকে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, যেটার নাম হচ্ছে কি নামিক হিসাব। আর নামিক হিসাব বলতে আয় এবং ব্যয়বাচক হিসাবকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলোকে আমরা দুভাগে আইডেন্টিফাই করতে পারবো বা দুভাগে ক্লাসিফাই করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচে আমরা আমাদের লেনদেনকে মূলত দুই ভাগে ভাগ করি, পার্সোনাল আর নন পার্সোনাল, মানে ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক হিসাবগুলোর ভিতর আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হলো রিয়েল অ্যাকাউন্ট আর অপর দিকে হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট বলতে সম্পত্তিবাচক হিসাবকে বোঝাচ্ছে, আর অপরদিকে নমিনাল অ্যাকাউন্ট বলতে নামিক হিসাব, যেটাকে আমরা আয় এবং ব্যয়বাচক হিসাব হিসেবে চিনতাম। আর যারা নন কমার্স আছো তোমরা এই জিনিসগুলার সংজ্ঞা তোমাদের জানতে হবে, যেগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে তোমরা এতটুকু মাথায় রাখো যে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থায় অথবা আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় টাকা পয়সা রিলেটেড যে জিনিসটা গণনার কাজ করি খাতায়, সেটাকেই মূলত হচ্ছে হিসাব বিজ্ঞান বলে। আর যখন আমরা খাতায় হিসাব করি তখন তোমরা দেখবা, যেমন তোমরা নর্মালি ম্যাথে আসো, তোমরা নর্মালি ম্যাথে আসো অথবা দেখা যাচ্ছে যে তোমাদের বিভিন্ন বাসায় আসো, তো দেখবা যে তোমার বাসা ভাড়া বাবদ একটা খরচ হয়, বাসা ভাড়া। খেয়াল করে দেখো এগুলা বাসা ভাড়া, খাবার মিল, পড়ালেখার খরচ, হাত খরচ, এভাবে তোমাদের টাকাগুলো যায় না? তাহলে তোমার হাত খরচ কত যায়? 500 টাকা। তোমার বাসা ভাড়া কত? 2000 টাকা। তোমার পড়াশোনার খরচ কত? 3000 টাকা। তোমার হাত খরচ কত? 1000 টাকা। এভাবেই তো তোমরা জেড টানো না যে আমাদের মাসে হলো 8000 টাকা খরচ হয়? এভাবে জেড টানো না। দেখো ব্যক্তির সঙ্গে মিলানোর চেষ্টা করো। তাহলে এই যে তুমি তোমার ব্যক্তিগত জীবনে টাকা কোথায় যাচ্ছে, টাকা কোথায় আসতেছে, নির্দিষ্ট একটা শিরোনামের আন্ডারে যখন তুমি এগুলো ক্যালকুলেশন করো, ওই একটা শিরোনামকে কি বলবো, যেমন বাসা ভাড়া এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা হিসাব, খাবার খরচ এটা একটা হিসাব, পড়ালেখার খরচ এটা একটা হিসাব। তাহলে আশা করবো নন কমার্স ছেলেমেয়েরা তোমরা অলরেডি হিসাব বিজ্ঞানের কাজ করে আসতেছো, কিন্তু তুমি জানো না যে এটা তুমি হিসাব বিজ্ঞানের কাজ করছো। তাহলে এই যে হিসাবগুলা বা হিসাব পক্ষগুলা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের কত ধরনের হিসাব পক্ষ হতে পারে, এই জিনিসটাকে ক্লাসিফাই করা হয়েছে দুইটা অ্যাপ্রোচ থেকে। একটা হলো মডার্ন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে এটা বলা হয়েছে যে আমাদের এই যে হিসাবগুলা বা আমরা নির্দিষ্ট একটা টাইটেলের আন্ডারে যে হিসাবগুলো করি সেগুলো মূলত তিন প্রকার মোটামুটি ভাবে, যদিও সেটা দুই প্রকার। একটা হলো ব্যক্তিবাচক হিসাব, আর হচ্ছে কি অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবগুলোর মধ্যে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। তো এইখানে তোমরাই দেখো বাসা ভাড়া, দেখো খেয়াল করে দেখো বাসা ভাড়া, এই যে বাসা ভাড়া এটা কি তোমার জন্য ব্যয় না? তাহলে দেখো এই যে বাসা ভাড়া এটা তোমার জন্য ব্যয়, তাহলে নমিনাল অ্যাকাউন্টের ভিতরে এই জিনিসটা যাবে। তাহলে নমিনাল অ্যাকাউন্ট বলতে তোমার আয় এবং ব্যয়বাচক হিসাবগুলোকে বোঝাচ্ছে। তাহলে বাসা ভাড়া এটা তোমার হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এভাবেই মূলত ক্লাসিফিকেশন গুলো শিখতে হবে। এরপর দেখো তুমি একটা তোমার ব্যবহারের জন্য চেয়ার ক্রয় করছো, ফার্নিচার ক্রয় করছো, মনে করো 500 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে একটা ভালো চেয়ার ক্রয় করছো। তাহলে এই চেয়ারটা দেখো এমন একটা বিষয় বা এমন একটা বস্তু যেটা তুমি একাধিক বছর ব্যবহার করতে পারতেছো। তাহলে যে ব্যয়ের ফলে যে ব্যয়ের ফলে তুমি একাধিক বছর সুবিধা পাবা, সেটাকেই মূলত সম্পদ বলা হয়, সেটাকে মূলত রিয়েল অ্যাকাউন্ট বলা হয়। তাহলে দেখো তুমি বাসা ভাড়া দিছো, ওইটা নমিনাল অ্যাকাউন্ট। তুমি একটা শেয়ার ক্রয় করছো, সেটাকে আমরা বলবো রিয়েল অ্যাকাউন্ট, যেটা তুমি অলরেডি
অলরেডি তুমি বাস্তবতার সঙ্গে এই জিনিসটা জানো, শেখো, জাস্ট শুধু আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় আইডেন্টিফাই করাটা জানো না বা শেখো না। তো আমাদের স্যাররা ইংরেজিতে লেকচার দেওয়ার জন্য তোমরা এই জিনিসগুলা অনেকটাই বাস্তবতার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো না, জন্য পরবর্তীতে তোমাদের এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে যথেষ্ট সমস্যা হয়, এবং অ্যাজ এ রেজাল্ট তোমরা পরীক্ষায় ভালো করতে পারো না, কারণ পরবর্তীতে বেসিক গুলা তোমাদের কাজে আসে না। তো সেম দেখো, মনে করো তুমি তোমার বন্ধুর কাছ থেকে, তুমি তোমার বন্ধু মিস্টার এ, তার কাছ থেকে তুমি 100 টাকা ধার নিয়েছো বা 1000 টাকা ধার নিয়েছো। তাহলে এই যে মিস্টার এ, একই ব্যক্তি না? তাহলে এটাকে আমরা বলবো ব্যক্তিবাচক হিসাব। বোঝা যাচ্ছে তো? তাহলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত লেনদেন আছে, সে লেনদেন গুলাকে 3টা ভাগে ভাগ করতে পারবো: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, আর অপরদিকে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট বুঝলা, যে অ্যাকাউন্টিং এর সঙ্গে ব্যক্তি জড়িত তাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলবো। রিয়েল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টিং এর সঙ্গে সম্পদ জড়িত তাকে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলবো। যে অ্যাকাউন্টিং এর সঙ্গে আয় এবং ব্যয় জড়িত সেটাকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলবো। বোঝা গেল? আচ্ছা। তো এই সনাতন যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটাই মূলত বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছিল, বা বহুকাল ধরে এই জিনিসটা ব্যবহার হয়। তো বর্তমান প্রেক্ষাপটে ওই জিনিসটার আপগ্রেড ভার্সন, সেটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচে কি করা হয়েছে? মডার্ন অ্যাপ্রোচে হিসাবকে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সম্পদ, মানে যত সম্পদ রিলেটেড বিষয় আছে সবগুলোকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলবো। দায়, অর্থাৎ লায়াবিলিটি অ্যাকাউন্ট, মানুষ যদি তোমার কাছ থেকে টাকা পায় সেটাকে আমরা লায়াবিলিটিস বলবো, অর্থাৎ কেউ যদি তোমার কাছ থেকে কিছু পায়, মানুষের দাবি, সেটাকেই মূলত আমরা লায়াবিলিটিস অ্যাকাউন্ট বলবো অথবা লায়াবিলিটিস বলবো। এরপর হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটাকে আমরা ওনার্স ইকুইটি বলবো, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে টাকাটা পরিশোধ করে বা যে টাকাটা দেয় সেটাকে মূলত আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলবো। অনুরূপ ভাবে আমাদের রিভেনিউ অ্যাকাউন্ট, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ব্যক্তির জীবনে যদি টাকা আসে, যেটাকে আমরা আয় বলবো, অর্থাৎ বারবার টাকা আসতেছে, কোনো না কোনো কারণে তো অবশ্যই আসতেছে, সেটাকেই মূলত মূলত আমরা কি বলবো? ব্যবসা বলবো। ওই ব্যবসার আয়টাকে আমরা আয় অ্যাকাউন্ট হিসেবে দেবো, আমরা পরবর্তীতে এক্সাম্পল নেব। আর অপরদিকে আমাদের কি আছে? এক্সপেন্সেস, যেটাকে আমরা বলবো ব্যয় অ্যাকাউন্ট। এখন এই জায়গায় তোমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের হিসাবগুলা যত সহজে বুঝতে পারবা, মডার্ন অ্যাপ্রোচে এই হিসাবগুলোকে তত সহজে বুঝতে পারবা না। এখন বুঝতে পারার জন্য তোমাদের কি করতে হবে? বুঝতে পারার জন্য তোমাদের মূলত এদের সংজ্ঞা জানতে হবে, যে সম্পদ কি। সম্পদ হচ্ছে ওই জিনিস যেটা মূলত ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে সহায়তা করে। সম্পদ হচ্ছে ওই জিনিস যেটা ফিনান্সিয়াল ভ্যালু ক্রিয়েট করে। সম্পদ হচ্ছে ওই জিনিস যেটা একাধিক বছর ব্যবহার করা যায়। সম্পদ হচ্ছে ওই জিনিস যেটা থেকে অনেক বছর ধরে সুবিধা পাওয়া যায়। সম্পদ হচ্ছে ওই জিনিস যেটা একবারে আমরা কিনি, বেশি টাকা দিয়ে কিনি, যেটা বারবার সংগঠিত হয় না। তাহলে দেখো, মডার্ন অ্যাপ্রোচের যে অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্ট গুলো যদি তোমরা সংখ্যা জানো, তাহলে এর পরবর্তী উদাহরণ যেগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবা। এখন পরবর্তী উদাহরণগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা খুব সহজ হবে। পরবর্তীতে এই জিনিসগুলোর দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করা খুব সহজ হবে। তো এই জন্যেই তোমাদের এই জিনিসগুলো সঠিক সংখ্যাগুলো জানতে হবে। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে এখানে আমাদের যে অ্যাসেট অ্যাকাউন্ট আছে মানে সম্পদ বুঝাবে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের ভিতর কি কি থাকবে, বা একটা ব্যক্তির আন্ডারে সম্পদ বলতে কি কি থাকবে, তোমরা নিজেরাই দেখো। তুমি তোমার ব্যক্তিগত জায়গা থেকে দেখো, তোমার হাতের একটা ঘড়ি আছে, তোমার একটা ব্যাগ আছে, তোমার একটা ল্যাপটপ আছে। খেয়াল করে দেখো, তোমার হাতে টাকা আছে, তোমার একটা মোবাইল আছে, তোমার একটা বাইক আছে, তোমার একটা সাইকেল আছে। তাহলে দেখো, তাহলে এমন বিষয়বস্তু, তুমি তোমার নিজের জায়গা থেকে দেখো, এমন বিষয়বস্তু তোমার কাছে জামা কাপড় আছে, শার্ট প্যান্ট আছে, যে জিনিসগুলো থেকে তুমি একের অধিক বছর সুবিধা পাচ্ছ, সেটাকেই মূলত আমরা কি বলবো? সম্পদ বলবো।
তাহলে সম্পদের সংজ্ঞা তুমি তোমার ব্যক্তিগত জায়গা থেকেও দিতে পারবা, প্রতিষ্ঠানিক জায়গা থেকেও দিতে পারবা। তোমার যেরকম এতগুলো জিনিস থাকতে পারে, প্রতিষ্ঠানেরও কি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, জমি থাকতে পারে, কলকব্জা থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, নগদ টাকা থাকবে, ব্যাংকে টাকা থাকবে, মানুষের কাছ থেকে টাকা পাবে। হ্যাঁ, মানুষের কাছ থেকে বিভিন্ন কারণে সুবিধা পাবে। তাহলে প্রত্যেকটাকে কি বলা হবে? সম্পদ বলা হবে। বোঝা গেল? অপরদিকে লায়াবিলিটিস মানে হলো দায়। তোমার কাছ থেকে দেখো তো কোনো না কোনো কারণে মানুষ টাকা পায় না। মনে করো যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে কি নিয়েছো, ধান নিয়েছো 5,000 টাকা, তাহলে তোমার কাছ থেকে তোমার বন্ধু 5,000 টাকা পায়, এটাকেই মূলত লায়াবিলিটিস বলা হচ্ছে। তাহলে কোনো না কোনো কারণে যদি তোমার কাছ থেকে কেউ টাকা পায়, বা কেউ যদি তোমার কাছ থেকে কোনো জিনিস দাবি করে, সেই দাবিটাকে মূলত দায় বলা হয় অথবা লায়াবিলিটিস হয়। তাহলে তুমি তোমার ব্যক্তিগত জায়গা থেকে কেউ যদি তোমার কাছ থেকে টাকা পায়, সেটাকে যদি তুমি লাইবিলিটিস ধরলা, তাহলে প্রতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানের থেকে কেউ যদি টাকা পায়, অথবা প্রতিষ্ঠান যদি ইন ফিউচারে কোনো কিছু পরিশোধ করতে বাধ্য থাকে, সেটাকেই মূলত প্রতিষ্ঠানের ভাষায় আমরা কি বলবো? লায়াবিলিটিস বলবো। তাহলে বিষয়টা হচ্ছে এমন, আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ, মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ 1 লক্ষ টাকা। এই সম্পদ ওই ব্যবসা প্রতিষ্ঠান কোথায় পাইছে? অবশ্যই মালিক দিয়েছে, আর না হলে কারো কাছ থেকে ধার নিয়েছে। তাহলে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে দেখো টাকা হলো 1 লক্ষ টাকা, অবশ্যই এই 1 লক্ষ টাকার মধ্যে মালিক সাপোজ ধরো 70,000 টাকা দিয়েছে। এটাকেই মূলত বলা হচ্ছে ওনার সিকিউরিটি। আর অপরদিকে এই সম্পদের ভিতর দেখো মানুষ টাকা দিয়েছে হলো 30,000 টাকা, তাহলে এই 30,000 টাকাটাকে মূলত লাইবিলিটিস বলা হচ্ছে। তাহলে প্রতিষ্ঠানের কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে কেউ যদি টাকা পায়, সেটাকেই মূলত আমরা লায়াবিলিটিস বলবো। যেমন তুমি ঋণ নিয়েছো, কারো কাছ থেকে সেবা নিয়েছো, কারো কাছ থেকে তুমি বাকি রেখে খাইছো। সেম অনুরূপ ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কারো কাছ থেকে ধারে পণ্য ক্রয় করছে, হ্যাঁ, কারো কাছ থেকে সেবা নিয়েছে, সেগুলোকে মূলত কি বলা হবে? লায়াবিলিটিস বলতে হবে। ক্যাপিটালস বা ওনার ইকুইটি। তোমার কাছে মনে করো 5,000 টাকা আছে, তোমার কাছে মনে করো 5,000 টাকা আছে। এর মধ্যে খেয়াল করে দেখো, তুমি ধার নিয়েছো তোমার বন্ধুর কাছ থেকে 2,000 টাকা। মনে করো যে এর মধ্যে 2,000 টাকা তোমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছো, এবং 3,000 টাকা তোমার আব্বু তোমাকে দিয়েছে। অথবা এভাবে ধরো যে তোমার কাছ থেকে 5,000 টাকা আছে তোমার কাছে, এর মধ্যে 2,000 টাকা তোমার আব্বু দিয়েছে, আর 3,000 টাকা তোমার জমানো টাকা। তাহলে এই জায়গায় দেখো, এই যে তোমার নিজের জমানো যে টাকাটা আছে, সেটা হচ্ছে তোমার নিজের টাকা। তাহলে তোমার কাছে 5,000 টাকা আছে, তার মধ্যে 3,000 টাকা তোমার ব্যাংকে নিজের ডিপোজিট করা টাকা অথবা তুমি জমাইছো। তাহলে এই নিজের টাকাটাকেই মূলত বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্টস অথবা ওনার্স ইকুইটি। তাহলে তোমার কাছে 5,000 টাকা আছে, তার মধ্যে তোমার নিজস্ব দাবির টাকা হচ্ছে 3,000 টাকা। ঠিক অনুরূপ ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করো 5,000 টাকা সম্পদ আছে, তার মধ্যে মালিকের টাকা হলো 3,000 টাকা, সেটাকেই মূলত হচ্ছে ওনার সিকিউরিটি। আর এই যে 2,000 টাকা যেটা তোমার আব্বুর টাকা অথবা তোমার বন্ধুর টাকা, ঠিক অনুরূপ ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ব্যাংকের টাকা থাকে, অন্য মানুষের টাকা থাকে, সেটাকে মূলত কি বলা হচ্ছে? লায়াবিলিটিস বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে তোমাকে ক্যাপিটাল অ্যাকাউন্টস যেগুলো আছে, মানে ওনার সিকিউরিটি যে অ্যাকাউন্ট গুলো আছে, সেই অ্যাকাউন্ট গুলো তোমাদের পরবর্তীতে চিনতে হবে, আমি একটু পর দেখাচ্ছি। এরপর দেখো রিভেনিউ অ্যাকাউন্ট। রিভেনিউ অ্যাকাউন্ট অথবা ওইটাকে তোমরা এটা বলবা ইনকাম, ইনকাম অ্যাকাউন্টস। তাহলে রিভেনিউ মানে আয়, ওই ইনকাম মানেও কিন্তু আয়। তাহলে আয় বাচক হিসাব। এখন আমি যদি তোমাকে তোমার বাস্তবতার আলোকে উদাহরণ দিই, মনে করো তুমি ওই কলম তৈরি করো, তুমি মনে করো যে কলম তৈরি করো, ঠিক আছে? অথবা মনে করো যে তুমি কলম বিক্রি করো তোমাদের বন্ধুদের কাছে, ভালো মানের কলম। তাহলে তুমি 4 টাকা দিয়ে কিনে নিয়ে আসো এবং 5 টাকায় বিক্রি করো। তুমি এই কাজটা করো। তাহলে 4 টাকা দিয়ে একটা কলম নিয়ে এসে 5 টাকায় বিক্রি করো, তাহলে পার কলমে তুমি 1 টাকা লাভ করো। তাহলে এই জায়গায় দেখো, তুমি বারবার কলম কিনে আনতেছো এবং বারবার কলম বিক্রি করতেছো, এবং পার কলমে তুমি কি করতেছো? লাভ করতেছো। তাহলে যখন কোনো টাকা বারবার আসে, যখন কোনো টাকা বারবার আসে, সেটাকেই মূলত আমরা রিভেনিউ বলবো। তাহলে রিভেনিউর সংখ্যা হচ্ছে ক্যাশ ইনফ্লো
ফ্রিকুয়েন্টলি, দ্যাটস কল রিভেনিউ। তাহলে তোমার ব্যক্তি জীবনে অথবা ব্যবসায়িক জীবনে যদি বারবার টাকা আসে কোন একটা নির্দিষ্ট কারণে, যেমন হতে পারে তুমি কোনো কিছু পণ্য বিক্রি করে অথবা কাউকে সেবা দিয়ে, যেমন মনে করো তুমি টিউশনই করো, তোমার ব্যক্তিগত জীবনে প্রত্যেক মাসে তোমার 5,000 টাকা করে আসতেছে, এটাকেই বলা হবে তোমার কি রিভেনিউ অথবা ইনকাম। ঠিক অনুরূপভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে বারবার কি করবে, মুনাফা অর্জন করবে, বারবার টাকা তার কাছে আসবে, সেটাকেই মূলত রিভেনিউ অ্যাকাউন্ট হিসেবে ধরতে হবে। কি কি ভাবে টাকা আসতে পারে যেমন তোমার দৃষ্টিকোণ থেকে দেখো, মনে করো তুমি একটা টিউশনি করাও, টিউশনি থেকে 5,000 টাকা পাও। তুমি একটা পার্ট টাইম জব করো, সেখান থেকে 5,000 টাকা পাও। তুমি একটা মসজিদের ইমামতি করতেছো, সেখান থেকে 2,000 টাকা পাও। ঠিক আছে, তুমি তোমার কোনো বড় ভাইয়ার কোচিং প্রতিষ্ঠানে সময় দিতেছো, সেখান থেকে তুমি টাকা পাও। তুমি কোনো তোমার বড় ভাইয়াদের মিলে কম্পিউটার কম্পোজের কাজ করো, সেখান থেকে তুমি টাকা পাও। তাহলে এই যে দেখো বিভিন্ন সেক্টর থেকে তুমি কি প্রতিনিয়ত বারবার টাকা পাচ্ছ, সেটাকে মূলত রিভেনিউ অ্যাকাউন্ট হিসেবে তোমাকে কনসিডার করতে হবে। ঠিক অনুরূপ ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেম, সে পণ্য বিক্রি করবে, সে সেবা দিবে, সে কোথাও বিনিয়োগ করছে, সে বিনিয়োগ থেকে সুদ পাবে, সে ব্যাংকে টাকা জমা রাখছে, সেখান থেকে সুদ পাবে। তাহলে এই জিনিসগুলোকেই মূলত বলা হচ্ছে রিভেনিউ অ্যাকাউন্ট। তাহলে আয় বলতে আমরা ওই জিনিসকে বুঝবো যেটা বারবার সংগঠিত হবে এবং বারবার টাকা আসবে। অনুরূপ ভাবে এক্সপেন্সেস অ্যাকাউন্ট, এক্সপেন্সেস অ্যাকাউন্ট বলতে যে কার্যক্রমের মাধ্যমে তোমার কাছ থেকে বারবার টাকা চলে যাবে, সেটাকেই মূলত আমরা এক্সপেন্সেস অ্যাকাউন্ট বলবো। আমি এতক্ষণ যাবত যেভাবে তোমাদের কথাগুলো বললাম, এগুলা টোটালি বইয়ের ভাষা বাদে। কারণ আমি এই ক্লাসটাতে তোমাদের চেষ্টা করতেছি যে তোমরা বই থেকে বের হয়ে এসে তোমরা তোমাদের ছাত্র লাইফে বিভিন্ন ম্যাচে আছো, তোমরা বিভিন্ন জায়গায়, বা তোমাদের ব্যক্তিগত লাইফে অলরেডি বড় হয়ে গেছো, এই জায়গাগুলোতে দেখো তোমরা অলরেডি হিসাব বিজ্ঞানের কাজ করে আসছো, অলরেডি তোমরা হিসাব বিজ্ঞানে এক্সপার্ট, অথচ তোমরা হিসাব বিজ্ঞানে বারবার ফেল করো। কোনটা কোন অ্যাকাউন্ট এটা তোমরা বুঝতে পারো না, জানতে পারো না, অথচ তোমরা অ্যাকাউন্টসের কাজ অলরেডি করে আসতেছো ছোটবেলা থেকে। অলরেডি তোমার আব্বু আম্মুদের কাছ থেকে তোমরা দেখেছো সেম জিনিসটাই বড় পরিসরে প্রতিষ্ঠানে হয়, যেটা আমাদের পরবর্তীতে সামলাতে হয়। তাহলে নিজের থেকেই দেখো, তোমার প্রতিনিয়ত খাবার বিল লাগে, খাওয়া লাগে, খাবার বিল, তোমার প্রতিনিয়ত যাতায়াত বিল লাগে, ট্রান্সপোর্টেশন কস্ট, তাই না? খেয়াল করে দেখো এই জিনিসগুলা। যেমন তোমরা অনেকে ঢাকাতে আসো, তাহলে তোমাকে একটু জায়গা যাইতে আর রিক্সাতে উঠতে হয়, তাহলে এই যে দেখো তোমার যাতায়াত খরচ। তাহলে যে আর্থিক মূল্য ত্যাগ, স্যাক্রিফাইস অফ ফিনান্সিয়াল ভ্যালু, অথবা অথবা পে মানি, টাকা পরিশোধ করলা ফর শর্ট টার্ম ডিউরেশন, অথবা ফর শর্ট সার্ভিসেস, ইজ কল্ড এক্সপেন্সেস। মানে নর্মাল ভাষায় এই জিনিসগুলো চিন্তা করো, তাহলে তুমি এক্সপেন্সেস এর সংজ্ঞা বুঝতে পারবা। অনুরূপ ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান খেয়াল করে দেখো, বেতন প্রদান করে, ভাড়া প্রদান করে, তারপরে হচ্ছে মজুরি প্রদান করে, তারপরে হচ্ছে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে জন্য সুদ পরিশোধ করে। তাহলে এগুলোকে মূলত কি বলা হচ্ছে, এক্সপেন্সেস অ্যাকাউন্ট বলা হচ্ছে। তো যারা তোমরা নন কমার্সের ছেলে মেয়েরা আছো, কমার্সের ছেলে মেয়েরা যেহেতু এই জিনিসগুলো জানে, নন কমার্সের ছেলে মেয়েরা যারা আছো, তোমরা তোমাদের এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো বাস্তবতার সঙ্গে একটু মিলানোর চেষ্টা করবা, এবং একই সঙ্গে তোমাদের এই চার্টটা পড়তে হবে। এই চার্টটা বাংলায় আছে। আমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের যে কাজটা দেই সেটা হলো এই বাংলাগুলার ইংলিশ লিখতে হবে। তো তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আছো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আছো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আছো, তাদেরকে আমি অনুরোধ করব, স্পেশালি 7 কলেজের ছেলে মেয়েরা, তোমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে ফেল করতে করতে ড্রপ আউট হওয়ার অবস্থা অধিকাংশ ছেলে মেয়েরা। 7 কলেজে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা তোমাদের রেজাল্ট খারাপ, পাশাপাশি অধিকাংশ ছেলে মেয়ে তোমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিনান্স আটকায় আছো।
তো আমি তোমাদের বলবো, আমার কথাগুলো বোরিং লাগলেও অনুগ্রহ করে আমার কথাগুলো অনুসরণ করার চেষ্টা করো। যেহেতু সবকিছু ইংরেজিতে, ইংরেজি নিয়ে ভয়ে আছো, আমি তোমাদের বেসিক সংজ্ঞাটা বলে দিলাম, বাস্তবতার সঙ্গে সবকিছু মিলাই দিলাম। এখন ওর আলোকে তুমি যদি এই চার্টটা যদি একটু পড়ো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এক, দুই নম্বর কথা হলো, এই চার্টের যে ইংলিশ গুলা আছে, এই ইংলিশ গুলা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, আমার কাছে ইংলিশ গুলাও দেওয়া আছে, এই যে আমি ইংলিশ গুলো সংরক্ষণ করে রাখছি, কিন্তু আমার কাছ থেকে নেওয়ার চেয়ে তুমি যদি নিজে এই ইংলিশ গুলা যদি বের করো, তাহলে খুব দ্রুত তোমার মনে থাকবে। এবং যে বা যারা আমাদের হিসাব বিজ্ঞানে হিসাব চিনবা এবং উইথ ইংলিশ, ইংলিশ সহকারে, তোমাদের কেউ আটকাইতে পারবে না অ্যাকাউন্টিং এ, এবং তোমরা প্রফেশনাল জায়গাগুলোতে এসে ভালো করবা। তাহলে দেখো, আমরা স্লাইডে যে হিসাবের ক্লাসিফিকেশনটা দেখলাম, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং মডার্ন অ্যাপ্রোচ, সেখানে আমরা দেখলাম মডার্ন অ্যাপ্রোচে হিসাব মূলত হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারের মধ্যে আমরা প্রথমে পড়ছি হলো অ্যাসেট, সম্পত্তিবাচক হিসাব, অথবা আমরা ট্র্যাডিশনাল ওয়েতে পড়ছি রিয়েল অ্যাকাউন্ট। এই রিয়েল অ্যাকাউন্টও যা, অ্যাসেট অ্যাকাউন্টও তা। তাহলে তুমি যদি এখন বাংলায় একটু দেখো, যে অ্যাসেট বলতে ভূমিকে বোঝায়, অ্যাসেট বলতে ভূমিকে বোঝায়, ভূমির ইংরেজি কি? ল্যান্ড। অ্যাসেট বলতে দালান কোঠা বোঝায়, দালান কোঠার ইংরেজি কি? বিল্ডিংস। অ্যাসেট কলকবজাকে বোঝায়, মেশিনারিজ। অ্যাসেট বলতে আসবাবপত্রকে বোঝায়, ফার্নিচার। অ্যাসেট বলতে অফিস সরঞ্জামকে বোঝায়, অফিস ইকুইপমেন্ট। অ্যাসেট বলতে ইজারা সম্পত্তিকে বোঝায়, লিজিং অ্যাসেট। অ্যাসেট বলতে মোটর গাড়ি যানবাহনকে বোঝায়, মোটর গাড়ি অর ট্রান্সপোর্টেশন। অ্যাসেট বলতে ভূমি উন্নয়নকে বোঝায়, ল্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাসেট বলতে ডেলিভারি ভ্যান। অ্যাসেট বলতে এই প্রাঙ্গণ উন্নয়ন বা নিষ্কর সম্পত্তি, এই যে দুইটা আছে, এগুলা লাগবে না, ইংরেজিরও দরকার নাই। ওই প্রাঙ্গণ উন্নয়ন বলতেই হচ্ছে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট, অথবা তুমি তোমার কোন একটা অবকাঠামো কি করলা? ডেভেলপ করলা, অথবা মেরামত করে নিলা, সেটাকেই মূলত কি বলা হচ্ছে? এই প্রাঙ্গণ উন্নয়ন। তাহলে এই যে সম্পদ, এগুলোকে মূলত সম্পদ বলা হয়। এখন তুমি নিজেই ভাবো তো, এই জিনিসগুলোর সঙ্গে কি তুমি পরিচিত না? যারা কমার্সের স্টুডেন্ট তারা তো অবভিয়াসলি পরিচিত, যারা নন কমার্স স্টুডেন্ট তোমরা নিজেরাই দেখো তো, যে তোমরা এই জিনিসগুলোর সঙ্গে কি পরিচিত না? অবশ্যই তোমরা পরিচিত। তাহলে দেখো, সম্পদ এই জিনিসগুলোকে বোঝায়, তাহলে তোমাকে এই জিনিস চিনতে হবে। এই জিনিসগুলো চিনে কি হবে? মজার ইন্টারেস্টিং বিষয় দেখো, তুমি একটা মোটর সাইকেল কিনলা, মনে করো 5 লক্ষ টাকা দিয়ে। তুমি মোটর সাইকেল কিনলা কত টাকা দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে। এখন আমি যদি তোমার কাছে প্রশ্ন করি, আচ্ছা তুমি যে 5 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কিনলা, তোমার কাছে কি আসলো? 5,000 টাকা দিয়ে মানে 5 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল কেনার ফলে তোমার কাছে কি আসলো? তুমি অবভিয়াসলি বললা যে ভাই আমার কাছে বাইক আসলো। তাহলে বাইকটাকে কি বলা আছে? মোটর গাড়ি। তাহলে ওইটাই আমরা হিসাব বিজ্ঞানে কিভাবে লিখবো জানো? যে আমরা মোটর গাড়ি, মোটর গাড়ি এর ইংরেজি আসলে ভিকেল। বানানটা আমার আসতেছে না, যেহেতু অনেকদিন ধরে লেখালেখি নাই। ভিকেল মানে হচ্ছে কি? যানবাহন। তাহলে এই জিনিসটা কি তোমার ছিল না, এখন কি বাড়লো? এটাকেই মূলত আমরা ডেবিট করব। মানে ইন্টারেস্টিং জিনিসগুলো তোমরা অবাক হয়ে যাবা। তাহলে তুমি 5 লক্ষ টাকা দিয়ে কি করলা? একটা মোটরসাইকেল কিনলা। তোমার কাছে কি আগে কখনো মোটরসাইকেল ছিল? ছিল না। তার মানে কি তোমার কাছে এখন মোটরসাইকেল নামক সম্পত্তি একটা বাড়লো, এটাকে আমরা কি বলবো? ডেবিট বলবো। আর অপরদিকে তোমার কাছ থেকে কি হলো? নগদ টাকা চলে গেল, তাহলে ওটাকে আমরা কি বলবো? ক্যাশ ক্রেডিট। তাহলে মূল যেটা বিষয়, সম্পদ যদি বাড়ে ডেবিট, সম্পদ যদি কমে ক্রেডিট। ইন্টারেস্টিং। এগুলা যখন আমরা পরবর্তী ক্লাসে আসবো, তখন দেখবা, বলবো যে ওয়াও, এত সুন্দর করে সবকিছু অ্যাডজাস্ট করা যাচ্ছে। তাহলে আমরা দেখো, তোমাকে যদি আমি নর্মালি বলি যে তোমার সম্পদ বলতে কি কি আছে, তুমি বলো তো। তুমি অবভিয়াসলি বলবা যে ভাই আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমার কাছে একটা দামি ঘড়ি আছে, আমার কাছে একটা বাইক আছে।
এভাবে বলবা না? তাহলে মনে করো তুমি আরেকটা বাইক কিনলা, তাহলে তোমার কাছে দুইটা বাইক হলো, তাহলে তুমি বলো ভাই আমার কাছে দুইটা বাইক হয়েছে। আমি বলো কত টাকা? ভাই না, আমার কাছে দুইটা বাইক মিলে আমার কাছে 7 লক্ষ টাকার মতো সম্পদ আছে। তাহলে এই যে এই জায়গায় খেয়াল করে দেখো, এই যে তুমি বাইক যে পুনরায় কিনলা, তোমার কাছে বাইক বাবদ আবার একটা বাইক অথবা মোটর গাড়ি অথবা যান কি বাড়লো। তাহলে ওই সম্পত্তি নামে আমরা ওইটাকে কি করব, ডেবিট করব, যে আমাদের ভেহিকেল অথবা মোটর গাড়ি অ্যাকাউন্ট ডেবিট। আর অপরদিকে তুমি কি এমনি এমনি মোটর সাইকেলটা পাইছো? অবশ্যই কিনে আনা লাগছে। কিনে আনার সময় কি করা লাগছে? নগদ টাকা পরিশোধ করা লাগছে। তাহলে নগদ টাকা চলে গেছে, তাহলে ওটাকে আমরা কি বলবো, ক্যাশ ক্রেডিট। তাহলে তুমি যদি একটা লেনদেনে, কি লেনদেন, টু পারচেস এ ভেহিকেল, টু পারচেস এ মোটর গাড়ি, টু পারচেস এ এসি, টু পারচেস এ ফার্নিচার, তাহলে তুমি একটা সম্পত্তি কিনছো, তুমি একটা আসবাবপত্র কিনছো, তুমি একটা মোটর গাড়ি কিনছো, তাহলে এইটাই একটা ট্রানজেকশন। তাহলে তুমি একটা মোটর গাড়ি কিনছো, তাহলে কার কাছ থেকে কিনছো? কারো না কারো কাছ থেকে। তার মানে কি দুইটা পক্ষ কিন্তু আছে। আমরা যে লেনদেন চিহ্নিত করার যে কন্ডিশন গুলো পড়ছি, মনে পড়ে যে দুইটা পক্ষ কত টাকা দিয়ে কিনছি, 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছি, তার মানে কি অর্থায়ন পরিমাপ করা যাচ্ছে। এবং আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটতেছে? হ্যাঁ, তোমার কাছ থেকে 50,000 টাকা, সরি 5 লক্ষ টাকা নগদ টাকা চলে যাচ্ছে, কিন্তু 5 লক্ষ টাকার সম্পদ আবার কি বাড়তেছে। ঠিক অনুরূপ ভাবে যে বিক্রি করছে, তার কাছে নগদ 50 লাখ টাকা বা 5 লক্ষ টাকা আসতেছে, তার মোটর গাড়ি কমে যাচ্ছে। তাহলে কি দুইজনের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো, লেনদেন বলবো। তাহলে এই যে তোমরা বাংলা যেটা শিখে আসছো, লেনদেন কি লেনদেন কি না, বা যারা নন কমার্স ছেলে মেয়েরা আছো, আমরা প্রথম ক্লাসে যে বললাম যে কোন একটা লেনদেন বা কোন একটা ঘটনা, লেনদেন হতে গেলে তাকে 3টে শর্ত ফিল আপ করতে হবে। তার মধ্যে হলো কি দুইটা পক্ষ থাকবে এই লেনদেনটার সঙ্গে, অর্থাৎ দুইজন মিলে আদান প্রদান করবে। সেটা অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য হবে, এবং সেটা অবশ্যই দুইজনের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, মানে কারো বাড়বে কারো কমবে, সেটাকে আমরা লেনদেন বলবো। তাহলে তুমি এই সম্পদ কিনছো, তাহলে তোমার কাছে কি আসলো, সম্পদ আসলো। তাহলে সম্পদ যদি বাড়ে সেটা ডেবিট। কি গেল, নগদ টাকা চলে গেল। মানে জাবেদা করার একটাই নিয়ম, তোমরা এই যে হিসাব পক্ষ বের করা পারবা না, মানে বের করতে পারবা না যে কিভাবে আমরা একটা লেনদেন থেকে হিসাব পক্ষ বের করবো। আরে ভাই কিচ্ছুই নেই, তুমি শুধু জিজ্ঞেস, একটু চিন্তা ভাবনা করবা কি গেল কি আসলো, তোমার কাছে কি আসলো এবং তোমার কাছ থেকে কি গেল, শেষ। তুমি সম্পত্তি কিনছো, তার মানে তোমার কাছে সম্পদ আসলো। কি গেল, নগদ টাকা দিয়ে তুমি কিনছো, তার মানে কি নগদান হিসাব ক্রেডিট, সোজা হিসাব। তাহলে তুমি যদি সম্পদ হিসাবগুলো যদি ভালোভাবে চিনতে পারো উইথ ইংলিশ, তাহলে অনার্সে তোমাকে কেউ আটকাইতে পারবে না। তাহলে আমাদের এই সম্পদগুলোর ভিতরে অনেক কয় প্রকার সম্পদ থাকতে পারে। যেমন স্থায়ী সম্পদ, যেগুলোরে ধরা যায়, ছোঁয়া যায়, ট্রান্সফার করা যায়, সেগুলোকে আমরা স্থায়ী সম্পদ বলবো। স্থায়ী সম্পদের উদাহরণগুলো এখন মুখস্থ করে নিতে হবে। মুখস্থরও কিচ্ছু নেই ভাই, তোমরা নিজেরাই একটু কমেন্ট করে বলো তো এই জিনিসগুলো নতুন করে মুখস্থ করতে হবে? তুমি না বাস্তবতার সঙ্গে অল টাইমে দেখো? তুমি তোমার নিজের জায়গা থেকে কনসিডার করো, তুমি তোমার পরিবারের জায়গা থেকে কনসিডার করো। মনে করো তুমি তোমার পরিবারের অ্যাকাউন্টেন্ট, তুমি অনন্ত জলিলের কি অ্যাকাউন্টেন্ট, তুমি সালমান খানের হচ্ছে অ্যাকাউন্টেন্ট, তুমি শাহরুখ খানের অ্যাকাউন্টেন্ট। তাহলে শাহরুখ খানের জমি কতগুলো আছে, দালান কোটা কোথায়, কয়টা বাড়ি আছে, তার কয়টা গাড়ি আছে, কয়টা হচ্ছে আহ মানে অফিস আছে, কোথায় কোথায় এই যারা সম্পত্তি নেওয়া আছে, এগুলো গণনা করবে না? ওই সেম জিনিস ভাই। তো সুতরাং শুধু একটু মানসিকতা ঠিক রাখতে হবে। আমি পড়াচ্ছি না, যা শুধু আজকের ক্লাসটাতে তোমাদের বাস্তবতা দেখতে বলতেছি, এর বাইরে কিচ্ছু না। প্রতিষ্ঠানে অথবা একজন ব্যক্তির এমন কিছু সম্পদ থাকবে যেটা হচ্ছে কি ইনটেনজিবল, যেটাকে স্পর্শ করা যায় না, কিন্তু যে জিনিস থেকে একাধিক বছর সুবিধা নেওয়া যায় বা সুবিধা পাওয়া যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে আমরা ইনটেনজিবল অ্যাসেট বলবো। এর মধ্যে একটা হচ্ছে কি সুনাম, এর ইংরেজি কি গুডউইল। এরপর কি ট্রেডমার্ক, ওর ইংরেজি হচ্ছে ট্রেডমার্ক। প্যাটেন্ট, প্যাটেন্টের ইংরেজি হচ্ছে প্যাটেন্ট। ট্রেড লাইসেন্স, ওর লাইসেন্স লাইসেন্স। কপিরাইট, ওই কপিরাইট, ইংরেজি কপিরাইট। তো এই জিনিসগুলো হচ্ছে কি অস্পর্শনীয় সম্পদ। তাহলে এই জিনিসগুলো যদি একটা প্রতিষ্ঠানের বাড়ে, তাহলে ওগুলো ডেবিট। এখন কেন বাড়লো? তুমি নতুন করে প্যাটেন্ট করলা, প্যাটেন্ট করতে গিয়ে তোমার টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট।
এগুলো যখন আমরা যখন তোমাদের ট্রানজেকশন জার্নালাইজ করা শিখাবো তখন বুঝতে পারবা। সেম একই ভাবে দেখো, বিনিয়োগ, যে কোনো বিনিয়োগকে আমরা সম্পদ হিসেবে ধরবো। বিনিয়োগের মধ্যে কি কি আসতেছে? তুমি সঞ্চয়পত্র কিনলা, সেভিং সার্টিফিকেট, বন্ড পারচেস, শেয়ার পারচেস, ডিবেঞ্জার পারচেস, স্থায়ী আমানত, এফডিআর, গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সেভিং সার্টিফিকেট, এই সবগুলোই হচ্ছে কি বিনিয়োগ, যেগুলো হচ্ছে কি স্থায়ী সম্পদ। তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার ক্রয় করছো, তাহলে শেয়ার বাবদ তোমার সম্পত্তি বাড়লো, আর অপরদিকে তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেল। বোঝা গেল? সেম একই ভাবে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সম্পদ গুলার মধ্যে এমন কিছু সম্পদ আছে যেগুলো একাধিক বছর ব্যবহার করা যাচ্ছে, আর এই সম্পদ গুলার মধ্যে এমন কিছু সম্পদ আছে যেগুলো কি এক বছরের মধ্যে ব্যবহার করা হয়ে যাচ্ছে অথবা তাৎক্ষণিক আমরা ব্যবহার করতে পারতেছি। এখন কারেন্ট অ্যাসেট এর সংজ্ঞাটা মূলত এভাবে না, কারেন্ট অ্যাসেট এর সংজ্ঞাটা অন্যভাবে শিখবা। কারেন্ট অ্যাসেট হচ্ছে ওই সম্পদ যে সম্পদটা দ্রুত নগদ অঙ্কে কনভার্ট করা যায়। তাহলে অ্যাসেটের যে অংশটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নগদ বা ক্যাশে কনভার্ট করা যায় সেটাকে আমরা চলতি সম্পদ বলবো। তাহলে চলতি সম্পদ কোনগুলা? যেগুলো দ্রুত নগদ টাকায় কনভার্ট করা যাচ্ছে তাকে আমরা চলতি সম্পদ বলবো। উদাহরণ হিসেবে কি কি দেখো খুব সুন্দর ভাবে, হাতে নগদ, ব্যাংক জমা, খুচরা নগদ, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল। প্রাপ্য বিল কি, প্রাপ্য হিসাব কি, এগুলো জানতে হবে। তাহলে এই যে বিবিধ দেনাদার, ওর আর এক নাম হলো প্রাপ্য হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল, বারবার শুনতে হবে এই জিনিসগুলা, বিল রিসিভেবল। তাহলে মানে হলো তুমি কারো কাছ থেকে টাকা পাও, তাকে হয় সেবা দিয়েছো, তাকে হয় সে হয় তোমার কাছ থেকে পণ্য ক্রয় করছে। তাহলে মানুষকে তো মাংনা মাংনা টাকা মানে সেবা দিবা না, পণ্য দিবা না, তার কাছ থেকে অবশ্যই কি টাকা নিবা। তাহলে আমরা যদি কারো কাছ থেকে কোনো না কোনো ভাবে টাকা পাই সেটাকেই মূলত কি বলা হচ্ছে? প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য বিল হিসাব। বোঝা গেল? এছাড়া অগ্রিম টাকা পরিশোধ করছো ব্যয় বাবদ, যেমন তুমি তোমার রুমের ভাড়া, পুরো এক বছরের ভাড়া 1200 টাকা, 12,000 টাকা কি করছো? পরিশোধ করছো। এখন তুমি 1 মাস থাকছো, তাহলে আরো তো 11,000 টাকা বা 11 মাস তুমি ওই বাসাটায় থাকতে পারবা। এখন মনে করো তুমি থাকবা না, তাহলে তুমি কি এই 11,000 টাকা আবার ফেরত নিতে পারবে না? বা এই 11,000 টাকার সুবিধা কি তুমি নিতে পারবে না পুরো এক বছর থেকে? তাহলে ওটাকেই মূলত বলা আছে যে তুমি সেবা নিয়ে যখন অগ্রিম টাকা পরিশোধ করো, সেবা না নিয়ে পণ্য না সংগ্রহ করে তুমি যখন অগ্রিম টাকা পরিশোধ করো, সেটা থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, এই যে পাবো ওটাকেই মূলত বলা হচ্ছে কি অগ্রিম প্রদত্ত খরচ, যেটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো। যেমন অ্যাডভান্স ইন্স্যুরেন্স, অ্যাডভান্স রেন্ট, অ্যাডভান্স স্যালারি, এই জিনিসগুলা। তাহলে ইংরেজিগুলা চেষ্টা করতে হবে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো, তোমাদের এইটা বাধ্যতামূলক। যদি এগুলা না করতে পারো তাহলে পরবর্তীতে কিছুই শিখতে পারবে না ভালো মতে। অনুরূপভাবে লায়াবিলিটিস, মানে মানুষ তোমার কাছে কত উপায়ে টাকা পেতে পারে। দেখো মানুষের কাছ থেকে তুমি ঋণ নিলে মানুষ তোমার কাছ থেকে টাকা পাবে। তারপরে মানুষ বলতে তোমার হচ্ছে কর্মচারী, এই কর্মচারীদের তুমি বলছো যে আপনারা যখন রিটায়ার্ড হয়ে যাবেন তখন আপনাদের আমি মনে করো যে 1 লক্ষ টাকা করে দেব। এখন এই যে যে কর্মচারীরা রিটায়ার্ড হয়ে যাবে সেই কর্মচারীদের যে 1 লক্ষ টাকা তুমি দিবা, হুট করেই তো দিতে পারবে না। এই জন্য তুমি আগে ভাগে কি করছো? তহবিল, ওয়েলফেয়ার ফাউন্ডেশন, প্রভিডেন্ট ফান্ড তৈরি করে রাখছো। তাহলে এই ফান্ড গুলা কার টাকা? কর্মচারীর টাকা, কারণ তুমি প্রতিশ্রুতি দিছো। তাহলে এই জিনিসগুলাকে, যাবতীয় ফান্ড, যাবতীয় তহবিল, এই জিনিসগুলাকে আমরা দায় হিসাবে দেখাবো। সেম একই ভাবে চলতি দায় হিসাবে আমাদের কি কি জিনিস দেখাতে হবে? চলতি দায় হিসাবে অর্থাৎ আমাদের তাৎক্ষণিক যে দায়টা পরিশোধ করতে হয় সেটাকে মূলত চলতি দায় আমরা বলবো। এগুলো কি কি? মানুষের কাছ থেকে তুমি সেবা নিয়েছো, মানুষের কাছ থেকে তুমি সেবা নিয়েছো অথবা পণ্য ক্রয় করছো কিন্তু টাকা দাওনি, তাহলে ইন ফিউচারে তুমি টাকা দিতে বাধ্য, সেটাকেই মূলত আমরা কারেন্ট লাইবিলিটিস বলবো। বোঝা গেল? তুমি সাপোজ ধরো কোন একজন টিচারের কাছে প্রাইভেট পড়ছো, 1,000 টাকা কোর্স ফি,
টাকা দাওনি কিন্তু তুমি টাকাটা দিতে বাধ্য না, ওটাকেই মূলত লায়াবিলিটিস বলা হচ্ছে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান মনে করো কারো কাছ থেকে পণ্য ক্রয় নিয়ে আসছে, তাহলে টাকাটা পরিশোধ করবে না, তাহলে ওটাই মূলত কি হচ্ছে, কারেন্ট লায়াবিলিটিস। তুমি মনে করো আমাকে তুমি তোমার প্রতিষ্ঠানে নিয়োগ করছো, বলছো ভাই আপনি আমার প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে আমি আপনাকে নিয়োগ দিলাম, আপনাকে প্রতি মাসে 5,000 টাকা করে বেতন দিব। এখন 1 মাস অলরেডি হয়ে গেল, আমি তোমার কাছ থেকে বেতন পাবো না, তুমি এখনো দেওনি, তার মানে কি তোমাকে দিতে হবে। এটাকেই মূলত আমরা কি বলবো, ব্যয় বলবো, সরি, আমাদের দায় বলবো। ঠিক অনুরূপ ভাবে তুমি মনে করো মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছো তাকে সেবা দিবা বলে। যেমন এই যে এখন রাজশাহীতে আমের সিজন, রাজশাহীর প্রায় প্রত্যেকটা ছেলেমেয়েরা, রাজশাহী কলেজের ছেলেমেয়েরা তোমরা আমের ব্যবসা করতেছো, তাই না? তাহলে মনে করো আমি রাজশাহী থেকে চলে আসছি, আমার তো আম খাইতে খুব ইচ্ছা করতেছে, এখন ভালো আম এখনো আসে নাই, কিন্তু তুমি আমারে বললা যে ভাই ভালো আম কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, আপনি আমারে অ্যাডভান্স করে রাখেন 5,000 টাকা, আমি আম পাওয়া মাত্র আপনারা পাঠাই দিব। তাহলে তুমি আমার কাছে বললা, অগ্রিম টাকা নিয়ে রাখলা 5,000 টাকা, এখন তুমি আমাকে 5,000 টাকার আম দিতে বাধ্য না। এই যে বাধ্যবাধকতা, এটাকেই মূলত কি বলা হচ্ছে, দায় বলা হচ্ছে। তাহলে অগ্রিম যদি কারো কাছ থেকে টাকা নাও সেবা বা পণ্য দেওয়ার সত্ত্বে, সেটাকে আমরা কি হিসেবে দেখাবো, দায় হিসেবে দেখাবো। তো এই যে জিনিসগুলা এর ইংরেজি সহকারে তোমাদের জানতে হবে। মালিকানা সত্ত্ব মানে হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক কি কি দিতে পারে, বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে দাবি থাকতে পারে। যেমন মালিক মূলধন দিছে, মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ মনে করো 10,000 টাকা, এর মধ্যে মালিকের হলো 7,000 টাকা, তার মানে মালিক কি এই 7,000 টাকার দাবিদার, সেটাকে মূলত মূলধন বলা হচ্ছে। সেম একই ভাবে এখানে আরো অনেকগুলো জিনিস আছে, সাধারণ সঞ্চিতি যেটাকে বলা হচ্ছে রিজার্ভ, এডিশনাল ক্যাপিটাল, তারপরে ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম, ড্রয়িং, ইনকাম ট্যাক্স, ইন্টারনাল ফান্ড, এরপর হচ্ছে আহ, এই যে এখানে আমাদের নেট ইনকাম যেটা হলো সংরক্ষিত, এটাকে কি বলা আছে, কম্প্রিহেন্সিভ ইনকাম। এই যে ইংলিশ গুলো তোমাদের জানতে হবে, না হলে পরবর্তীতে অঙ্ক করতে পারবে না। ট্রেজারি স্টক, এই যে ট্রেজারি স্টক, এটা মানে কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে, এগুলো পরবর্তীতে তোমাদের দেখাবো না, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলবো, মালিকানা সত্ত্ব হিসেবে ইনক্লুড করব। আমরা আমাদের ক্লাসের লাস্টের দিকে, হ্যাঁ, আয় হিসাব। দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় কত ভাবে হতে পারে, এই উদাহরণগুলো তোমাদের জানতে হবে। এখন আয় যদি বাড়ে সেটা ক্রেডিট হয়। মনে করো তুমি পণ্য বিক্রি করছো, যে সেলস সেলস 5,000 টাকা, ইউ আর সেলিং ম্যাঙ্গোস টু মি 5,000 টাকা, তুমি আমার কাছে 5,000 টাকার আম সেল করলা। তাহলে এই যে সেলস সেলস আয়, তুমি যদি আয় অ্যাকাউন্ট গুলো চেনো, তাহলে ওই আয় হিসাবে তোমাকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। এখন তুমি আম বিক্রি করলা 5,000 টাকা, তাহলে বিক্রয় ক্রেডিট 5,000 টাকা, কিন্তু তোমার কাছে আসলো কি, ক্যাশ আসলো, তাহলে ক্যাশ ডেবিট। তাহলে আম বিক্রি করছো, তুমি আমার আম দিছো এবং তুমি বারবার আম দাও বা আম বিক্রি করো, তাহলে ওটাই তোমার কি সেলস, ওটাই তোমার কি বিক্রি। তো আমরা পণ্য নামে মানে ম্যাঙ্গো নামে কোনো হিসাব খুলতে পারবো না। আমাদের হিসাব বিজ্ঞানে আমরা পণ্য নামে কোনো হিসাব খুলতে পারবো না। যেমন আম কিনলাম, আম বিক্রি করলাম, তাহলে ম্যাঙ্গো ডেবিট ম্যাঙ্গো ক্রেডিট করতে পারবো না। আমাকে পণ্য ক্রয় করার সময় পার্সেস ডেবিট করতে হবে, পণ্য বিক্রি করার সময় পার্সেস ক্রেডিট করতে হবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে তুমি আম বিক্রি করছো, তার মানে কি সেলস ক্রেডিট, তোমার আয় বাড়লো। এখন তুমি আম বিক্রি করে কি পাইলে, নগদ টাকা পাইলে, এই কারণে ক্যাশ ডেবিট। এভাবে মূলত তোমাদের কি পরবর্তীতে শিখতে হবে। তার মানে আমি শুধু জাস্ট টাচ দিতেছি। কেন টাচ দিতেছি? কারণ তোমরা অলরেডি এই জিনিসগুলা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসতেছো। তো একটা কর্পোরেট লেভেলে এই ব্যয়গুলো থাকতে পারে, একটা কর্পোরেট লেভেলে এই আয়গুলো থাকতে পারে, একটা কর্পোরেট লেভেলে এই সম্পদগুলো থাকতে পারে, একটা কর্পোরেট লেভেলে এই কারণে দায়গুলো সৃষ্টি হতে পারে। তাহলে এই জিনিসগুলা
যদি তুমি মাথায় রাখতে পারো, জাস্ট 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মতো এই যে অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্ট গুলা যদি তুমি ভালোভাবে চেনো, যদিও তোমরা চেনো, যার শুধু ক্লাসিফিকেশন গুলো মাথায় রাখবা, আর একই সঙ্গে এর ইংলিশ গুলো যদি মাথায় রাখতে পারো, পরবর্তীতে এত সহজে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা, সেটা কল্পনার বাইরে। তোমরা অনেকেই কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এটা তোমরা পারো না, মনে থাকে না। তোমরা জাবেদা করবা, জাবেদা করার সময় হিসাব পক্ষ বের করতে পারো না। তোমাদের এটা মাথায় রাখা উচিত, আমি তোমাদের বললাম তুমি কি দিলা এবং কি নিলা, অথবা তোমার কাছে কি আসলো, তোমার কাছ থেকে কি গেল, এই কোশ্চেনটা শুধু করবা। করলেই দেখবা যে তুমি আম ক্রয় করছো, তুমি আম বিক্রি করছো। তাহলে তুমি আম বিক্রি করতেই থাকো, তুমি আম ক্রয় করতেই থাকো। তাহলে এই যে আম তুমি বিক্রি করতেছো, এটা তোমার বারবার হচ্ছে, এটাকেই তোমাকে ব্যবসা বলতে হবে। তোমার এটাই হলো কি, তুমি আমের ব্যবসায়ী, তোমার আয়ের উৎস হলো আম বিক্রি করা। তাহলে এই যে আয়ের উৎস কি, আম বিক্রি করা, তাহলে বিক্রি, আম না বরঞ্চ বিক্রি। তাহলে বিক্রি হলো কি আয়, আয় যদি বাড়ে সেটা ক্রেডিট হয়। আম বিক্রি করে তুমি কি পাইছো, তুমি আম দিছো, কি পাইছো, নগদ টাকা পাইছো। নগদ টাকা কি সম্পত্তির ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, তার মানে কি সম্পদ বাড়লে ডেবিট হয়। সুতরাং আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, তোমরা যদি উপরে যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো যদি মাথায় রাখতে পারো, খুব সহজেই বাড়লো না কমলো এই জিনিসটা যদি বুঝতে পারো, খুব ইজিলি ডেবিট ক্রেডিট নির্ণয় করা সম্ভব। তো আমরা তোমাদের এই লেকচার শিট গুলার পিকচার শেয়ার করেছি ফেসবুক পেজে এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে, তোমরা চেক আউট করে নিও। আর অপরদিকে আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করব যে তোমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এই যে বেসিক কথাগুলো বললাম, বেসিক জায়গাগুলো বুঝাই দিলাম, এগুলোতে একটু আন্তরিক থাকবা। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচ আসতে চাচ্ছ, আমাদের এই পেইড ব্যাচটা তোমাদের সকল ছেলে মেয়েদের জন্য। তুমি অনার্সে, ইউ আর ওয়েলকাম। তুমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ইউ আর ওয়েলকাম। তুমি প্রাইভেট, তুমি পাবলিক, ইউ আর ওয়েলকাম। তুমি হচ্ছে 7 কলেজে, ইউ আর ওয়েলকাম। তুমি হচ্ছে ডিগ্রি, ইউ আর ওয়েলকাম। কারণ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর কারিকুলাম সিলেবাস সব একই। সুতরাং তোমরা উইদাউট এনি হেজিটেশন এই কোর্সটাতে জয়েন করতে পারবা এবং সেখানে আমরা তোমাদের এই লেকচার শিট গুলো দিব। তো আমরা 10 জুন তোমাদের ভর্তি বন্ধ করতে চাচ্ছি এবং 6 জুনে আমরা প্রাইভেট গ্রুপে আলাদা ক্লাস নিতে চাচ্ছি বা আলাদা ক্লাস আমরা নিব। এবং এখন যেহেতু আমাদের 50% ছাড় চলতেছে, স্বাভাবিকভাবে তোমরা 750 টাকায় আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারবা। যারা নতুন শিক্ষার্থী আছো, মানে নিউ ফার্স্ট ইয়ার, তোমরা এখন ভর্তি হবা 750 টাকায়, পুরো 1 বছর ক্লাস করবা, পুরো 1 বছর আমাদের এই কোর্সটাতে থাকবা। আমি তোমাদের বারবার অ্যালার্ট করে দিতেছি, তোমরা যারা নতুন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, 7 কলেজে ভর্তি হবা, তোমরা এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আটকায় যাবা। তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আটকায় যাবা। তোমরা যারা নন কমার্সের আছো, তোমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আটকায় যাবা। তো আমি বলবো, ওই গতানুগতিক নিয়মে বড় ভাইদের অনুসরণ করলে কোনো কাজ হবে না। 2-4টা নৈবেত্তিক পড়লা আর ঘুইতা মারা তুমি পাশ করলা, ওই সুযোগটা কিন্তু অনার্সে নাই। অনার্সে তোমাকে পড়তে হবে, আর পড়তে হলে অবশ্যই দিক নির্দেশনা মেনে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। এখানে যে বেসিক গুলার কথা বললাম, এই বেসিক গুলা তোমাকেও জানতে হবে আমার মতো, অন্যথায় তুমি পরীক্ষার খাতায় ভালো করতে পারবা না। আর যেহেতু তোমাকে সবকিছু ইংরেজিতে লিখতে হবে, স্বাভাবিকভাবে যদি তোমার বেসিকটা জানা থাকে, তুমি খুব ইজিলি ভেঙে ভেঙে ইংলিশের ওয়ার্ড তৈরি করতে পারবা। তুমি এখন ইংরেজি বুঝবা না আমি জানি, আমিও বুঝিনি, কিন্তু আমি কিভাবে এখন বুঝি। দেখো, আমি তোমাদের এই যে বইয়ের যে সংজ্ঞাটা আছে, হিসাবের যে সংজ্ঞাটা দিলাম, একটা একটা করে ভেঙে 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 দিয়েছি। যে an account is a process or a statement of transaction or financial transaction during a fiscal period with a fixed title, সেটাকে আমরা অ্যাকাউন্ট বলবো। তাহলে এই যে জিনিসটা কিভাবে পারবা, যদি তোমার ভিতর বেসিক থাকে যে হিসাব বলতে আমরা ওই জিনিসটাকে বুঝবো, বা এমন একটা হিসাব প্রক্রিয়া বুঝবো বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া বুঝবো যেটা আর্থিক ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে, অবশ্যই সেটা নির্দিষ্ট একটা শিরোনামের অধীনে লিপিবদ্ধ করে এবং সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য।
তো তুমি যদি এই জিনিসটা এভাবে ভেঙে ভেঙে যদি লেখো, স্যার তোমাকে মার্ক দিবে। জাস্ট এই কথাটার কারণেই তুমি 5 থেকে 6 মার্ক পাবা। জাস্ট কয়টা লাইন, এই কয়েকটা লাইন, মানে তোমাদের অনার্সে এভাবেই বলবে, হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্ট ইন অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এর ভাষায় হিসাবের সংজ্ঞা দাও। স্পেশালি প্রাইভেট 7 কলেজে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা করা হবে, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এটা করা হবে না, কারণ বাংলায় করবে ওটা, যে হিসাব কাকে বলে। ইংরেজিতেও করতে পারে। তো তখন তুমি যদি জাস্ট এই কয়েকটা লাইন খাতায় লিখে দাও এভাবেই, তুমি 4-এ 4, 5-এ 5, এক্সট্রা আর একটা কল লিখতে হবে না। তো যে জিনিসটা আমি আজকে ক্লাসের ডিউরেশন বেশি করছি, কারণ এই জিনিসটা তোমাদের বাস্তবতার সঙ্গে রিলেটেড, যা শুধু তোমাদের ভাবার জন্য আমি এই ক্লাসটা এভাবে নিলাম। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম শিখবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা কোর্সে আসতে যাচ্ছ দ্রুত ভর্তি হয়ে নাও, ইনশাল্লাহ আমরা ভর্তি ক্লোজ করে দেবো। আল্লাহ হাফেজ।